দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। আগামী 6 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20% বাড়ানোর লক্ষ্য নিয়ে মুদ্রানীতি ঘোষণা। লক্ষ্য অর্জন নিয়ে সংশয় অর্থনীতিবিদদের। রিজার্ভ চুরির অর্থ ফেরতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করল বাংলাদেশ ব্যাংক। 900 কোটি টাকা পাচারের অভিযোগ ক্রিসেন্ট গ্রুপের বিরুদ্ধে মামলা করল রাজস্ব বিভাগ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। অর্থ বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জানুয়ারি থেকে জুলাইয়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে আগামী 6 মাসে বেসরকারি খাতে ঋণ বিতরণে 20% প্রবৃদ্ধি হবার প্রাক্কলন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন, নির্বাচন কেন্দ্রিক স্থবিরতা কেটে যাওয়ায় আগামী 6 মাসে বেসরকারি ঋণে বড় ধরনের গতি আসবে। সৌরভ রহমানের রিপোর্ট। আসছে 6 মাসে কেমন চলবে আর্থিক খাত তারই রূপরেখা এই মুদ্রানীতি, যেখানে বাজারে টাকার যোগান আগের মতোই রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তাই বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি 16.5% ধরা হয়েছে, আর সরকারিতে 10.9। যদিও আগের 6 মাসে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার থেকে 5% মতো বেড়ে গিয়েছিল। লক্ষ্য অর্জিত হয়নি বেসরকারি খাত আর অভ্যন্তরীণ ঋণ প্রবাহেও। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভাব্য অনিশ্চয়তার উৎকণ্ঠা এর একটি কারণ হয়ে থাকতে পারে, যে আবার পুনরায় যখন নির্বাচন উত্তর আমাদের সকল প্রোগ্রাম যথাযথভাবে অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা মনে করছি যে এটি আবার এগিয়ে যাবে এবং এটি গিয়ে বছর শেষে 16.5-এ পৌঁছে যাবে। প্রাইভেট সেক্টর ক্রেডিট গত প্রথম 6 মাস থেকে এই 6 মাসে অনেক বেশি, প্রায় 20%-এর উপরে লাগবে, তাতে করে 16.5-এ পৌঁছবে। আমাদের এটা অনুমান তাই হবে। গভর্নরের দাবি, দেশের ব্যাংকিং খাতে এখন বাড়তি 79,000 কোটি টাকার মতো নগদ অর্থ রয়েছে, যা ঋণ আমানতের অনুপাত মার্চের মধ্যে 83.5% নিয়ে আসতে সহায়তা করবে, উৎসাহিত করবে বিনিয়োগকেও। যদিও সে পথে বড় বাধা সুদের হার, যাকে এক অঙ্কের ঘরে নিয়ে আসার কথা ছিল আরো মাস 6 আগেই। 900 এক্স্যাক্টলি না হলেও অনেক ব্যাংক তারা সুদ হার যেখানে 15-16 ছিল সেখানে 10-11, কারো ক্ষেত্রে সর্বোচ্চ 12 এখন নাই, এবং 9% সুদে বহু ব্যাংক তার সুদ নামিয়ে আনতে পেরেছে। তবে কতিপয় ঋণ যেগুলো কোনোদিনই সম্ভব না, সেগুলো 9 বাইরেই রাখা হয়েছে। উচ্চ সুধারের মতো দেশের অর্থনীতিতে আরেক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে মুদ্রা পাচার। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই এর হিসেবে 2015-তে প্রায় 50,000 কোটি টাকা পাচার হয়েছে অবৈধ পথে দেশ থেকে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের দাবি, পাচারের পরিমাণ কমছে আগের চেয়ে। যে এই ধরনের চ্যালেঞ্জ আমাদের আছে, আমরা প্রথমেই যেটা করেছি যে যারা বিশেষ করে এলসি করছে তাদেরকে একটা এলসি পলিসি করার জন্য বলা হয়েছে, তাদের প্রাইসগুলো ভেরিফিকেশনের কথা বলা হয়েছে, এবং এরপরে কাস্টমস, বাংলাদেশ ব্যাংক এদের ভিতর কিন্তু এসআই কোডা দিয়ে এই তথ্যগুলো সহজে এখন আদান প্রদান হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে ড্যাশবোর্ড, সেটাও কিন্তু এগুলো মনিটরিং জোরদার করছে। গণমাধ্যমের প্রশ্ন ছিল খেলাপি ঋণ আর ব্যাংক খাতের সুশাসন নিয়েও। নির্দিষ্ট করে না বললেও গভর্নরের দাবি, নিয়ন্ত্রণে আছে সবই। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে বেসরকারি খাতে ঋণ বিতরণের নতুন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, তা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক। 3.4% কমবে নেট ফরেনেন্সের থেকে, যে কন্ট্রিবিউশনটা কমবে, মানে তার মানে এটাকে কম্পেনসেট করতে হবে আমাদের ডোমেস্টিক সারপ্লাস দিয়ে। এখন ডোমেস্টিক ওই ডিপোজিটের সারপ্লাসের সোর্স কি হতে পারে সেটি তো এখন প্রশ্ন, এবং সেটা কতখানি ব্যাংকিং খাতে থাকবে সেটা একটা প্রশ্ন। এখন আমাদের যে সঞ্চয়পত্র আছে সেটা নিয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম ঘোষণা করা হয়নি এবং সরকারও কিছু বলছেন না, মুখ বন্ধ সরকারের। তার সরকার যদি ব্যাংকিং খাতের উপর সত্যি বড় করে, গত বছর পর্যন্ত তারা বড় করে নাই, কিন্তু এবছর যদি করে এবং করার সম্ভাবনা আছে, কারণ রাজস্বের অবস্থা ভালো নয়, তাহলে কিন্তু বেসরকারি খাতের উপর আরও চাপ পড়ে যাবে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এই লক্ষ্যটা অর্জন হয়তো সম্ভব হবে না। অবশেষে রিজার্ভ চুরির অর্থ আদায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আরসিবিসির বিরুদ্ধে মামলা করল বাংলাদেশ ব্যাংক। এই ঘটনার 3 বছর শেষ হবার মাত্র কয়েকদিন বাকি থাকতে এই মামলা করা হলো, যার মাধ্যমে চুরি যাওয়া সম্পূর্ণ টাকাই উদ্ধার করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ফয়সাল শোভনের রিপোর্ট। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক বেশি পরিচিত আরসিবিসি নামে। তাদের 4টি বেনামি অ্যাকাউন্টেই বাংলাদেশের চুরি যাওয়া $8.10 কোটি পাঠায় হ্যাকাররা। ঘটনাটি 4 ফেব্রুয়ারি 2016 সালের।
5 থেকে 13 ফেব্রুয়ারি অর্থ স্থানান্তর প্রতিষ্ঠান ফিলরেম হয়ে সেই টাকা যায় ক্যাসিনোতে। মাঝে 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের লেনদেন বন্ধের নির্দেশ উপেক্ষা করেও আরসিবিসি $5.81 লাখ ছাড় করে। সব মিলিয়ে অর্থ চুরির ঘটনায় তাদেরকেই প্রধান আসামি করছে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতের মামলায়। আগামীকাল বাংলাদেশ টাইম হয়তো রাতে আমাদের নিউ ইয়র্কের আদালতে আমরা সিভিল নেচার যেটা মামলা, অর্থাৎ যেটি আমাদের এই স্টোলেন রিকভারি করার জন্য, আদায় করার জন্য এটি কালকে রাত দায়ের হবে নিউ ইয়র্কে। এর আগে আমাদের একটি এগ্রিমেন্টও হয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাথে। আমাদের বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে আমাদের এগ্রিমেন্ট সাইন করা হয়েছে এবং সেই এগ্রিমেন্টটা হলো রেজলিউশন এবং অ্যাসিস্ট্যান্স এগ্রিমেন্ট। যারা বেনিফিট পেয়েছে, বেনিফিশিয়ারি, তারা হলো আরেকটি গ্রুপ, অর্থাৎ সেই আরসিবিসি এবং অন্যান্য প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ফিলিপিন্সে, এবং ওরা আমাদের ল ফার্ম যা সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্কের অন্যান্য কমার্শিয়াল ব্যাংক হতে পারে কি না হতে পারে তাদের বিষয়। বাংলাদেশ ব্যাংকের টাকা ছাড় করা আরসিবিসির শাখা ব্যবস্থাপককে সম্প্রতি কারাদণ্ড দিয়েছে ফিলিপাইনের আদালত। এর আগে 2016 সালের 5 আগস্ট ব্যাংকটিকে $2.12 লাখ জরিমানা করেছিল ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ এখন পর্যন্ত ফেরত পেয়েছে মাত্র $1.5 কোটি, যা একজন ব্যক্তি আর ক্যাসিনো থেকে উদ্ধার করেছিল দেশটির সরকার। তিনটি আমাদের লক্ষ্য একই সাথে ইউনিফর্মলি আমরা দেখছি। এর প্রথমটি হলো যে সকল স্টোলেন অ্যাসেট রিকভারি অফ অল স্টোলেন অ্যাসেট বাংলাদেশ ব্যাংকের। এর দ্বিতীয়টি ছিল ব্রিঙ্গিং দ্য পারপেট্রেটার্স টু জাস্টিস, অর্থাৎ যারা দোষীদেরকে আমরা বিচারের কাঠগড়ায় নিয়ে আসা বিচার। আর তৃতীয়টি হলো আমাদের বর্তমান যে ব্যবস্থা, সুইফটের যে আমাদের ব্যবস্থা আছে, এটা রিবিল্ডিংটা করে এটাকে আমরা উপযুক্ত রিবিল্ডিং করব, যা করে ফেলেছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত এই ধরনের ঘটনার 3 বছরের মধ্যেই মামলা করার বাধ্যবাধকতা রয়েছে, যা মেনে শেষ সময়ে এসে এই আইনি উদ্যোগ নিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে মামলা চলছে ফিলিপাইনেও, কিন্তু যেখানে ঘটনা সেই বাংলাদেশে কেন আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাছে। মার্চের 15 তারিখে বাংলাদেশ ব্যাংক আমাদের মামলা দায়ের করেছি সাইবার হাইস্টে। সেই মামলাটি আমরা অ্যান্টি মানি লন্ডারিং আইনের সেই বিধি অনুযায়ী আমরা যারা ম্যান্ডেটেড এ কাজ করার জন্য যাদের দায়িত্ব, যাদের এখতিয়ারভুক্ত, অর্থাৎ সিআইডি পুলিশ ডিপার্টমেন্টে, তাদের নিকট আমরা করেছি এবং সিআইডি তদন্ত শুরু হয়েছে। সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ কমিটির তদন্ত রিপোর্ট প্রকাশও সরকারের উপরই নির্ভর করছে বলে জানান গভর্নর। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 919 কোটি 56 লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে চামড়া খাতের প্রতিষ্ঠান ক্রিসেন্ট গ্রুপের বিরুদ্ধে মামলা করল শুল্ক গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঘটনার বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করছে শুল্ক গোয়েন্দা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ফুটওয়্যার ব্র্যান্ড ক্রিসেন্ট, এই গ্রুপের প্রতিষ্ঠান রিমেক্স ফুটওয়্যার 485 কোটি টাকার 242টি রপ্তানি বিলের 240টির বিপরীতে কোনো অর্থ দেশে আনেনি। শুল্ক গোয়েন্দা বলছে, এর মাধ্যমে প্রতিষ্ঠানটি 481 কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু রিমেক্স নয়, একই অভিযোগ গ্রুপের আরেক প্রতিষ্ঠান ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লিমিটেডের বিরুদ্ধেও। 428 কোটি টাকার চামড়া রপ্তানির একটি টাকাও দেশে আনেনি তারা। 15 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে ক্রিসেন্ট ট্যানারিজের বিরুদ্ধেও। সর্বমোট প্রায় 919.56 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়েছে মর্মে আমাদের শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিসেন্ট গ্রুপের 4 মালিক সহ জনতা ব্যাংকের 13 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচারের যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। আসামিগণ যাতে দেশ ত্যাগ করতে না পারে কিংবা আত্মগোপন করতে না পারে, অর্থাৎ আমরা চাই যে এই ধরনের আরও কেস বের হয়ে আসুক, সেজন্য তাদেরকে অ্যারেস্ট করার জন্য, মানে আটক করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, দেশ থেকে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারের আরও কিছু অভিযোগ তদন্ত করা হচ্ছে। আমার কাছে বেশ কিছু 10 থেকে 12টা মানি লন্ডারিং কেসের আমার কাছে তথ্য আছে, সেইগুলি আমরা যথাযথ প্রক্রিয়ায় আইনের মুখোমুখি করাবো তাদেরকে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির হিসেবে বাংলাদেশ থেকে 2015 সালে 50,000 কোটি টাকা পাচার হয়েছে আমদানি রপ্তানির আড়ালে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
চলতি বছর অবকাঠামো খাতে অর্থায়ন ব্যয় কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। দেশের অভ্যন্তরীণ প্রতিযোগিতামূলক আর্থিক পরিবেশের কারণে কম খরচে ঋণ পাওয়া যাবে এই সময়ে। এজন্য ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় বাজেটের এই প্রকল্পে সরকারকে ব্যয় করতে হবে $1265 কোটি। এ অর্থের 90% আসবে রাশিয়া থেকে ঋণ হিসেবে। শুধু রূপপুরই নয়, পদ্মা সেতু, মেট্রো রেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, LNG টার্মিনাল সহ অন্তত 7টি মেগা প্রকল্পে ব্যয় হবে $4000 কোটি। এর বাইরে কাজ চলছে সড়ক, মহাসড়ক, সেতু সহ ছোট ও মাঝারি আকারের অনেক প্রকল্পের। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB বলছে 2021 সাল পর্যন্ত আগামী 3 বছরে অবকাঠামো খাতে বাংলাদেশের প্রয়োজন হবে $2400 কোটি। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 980 কোটি, যোগাযোগের 8 প্রকল্পে 570 কোটি এবং অন্যান্য খাতে ব্যয় হবে $1220 কোটি। সংস্থাটি বলছে এসব অর্থের বড় অংশ আসবে বিদেশি সাহায্য থেকে। বর্তমানে অবকাঠামো খাতে বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার বিশ্বব্যাংক থেকে 2% সুদে ঋণ পাচ্ছে বাংলাদেশ। এর বাইরে উন্নয়ন সহযোগী দেশের মধ্যে চীন 2%, ভারত ও জাপান 1% সুদে ঋণ দিচ্ছে বাংলাদেশকে। আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণে সরকারকে সুদ দিতে হয় 9 থেকে 12% পর্যন্ত। তবে AIIB বলছে চলতি বছর অভ্যন্তরীণ উৎস থেকে কম সুদে ঋণ পাবে সরকার আর্থিক খাতের শক্তিশালী অবস্থানের কারণে। তবে অর্থায়নে ব্যয় কমলেও আমদানি নির্ভরতা, টাকার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির কারণে 2019 সালে প্রকল্প বাস্তবায়ন ব্যয় বাড়বে বলে আভাস দিয়েছে AIIB। সংস্থাটি বলছে বাংলাদেশে প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে $63 লাখ খরচ হয়, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। প্রত্যেকটা প্রকল্পের ব্যয় এত বেশি যে পৃথিবীর অন্য কোনো কম্পারেটর কান্ট্রির সাথে এটার কোনো তুলনাই হয় না। ভারতের সাথে আমরা 2.5 গুণ বেশি, ফিলিপিন্সের চাইতে আমরা 3 গুণেরও বেশি, পাকিস্তানের চাইতে আমরা 1.5 গুণ বেশি। বিশ্ববাজারে পণ্যের দাম কমছে, সব ম্যাটেরিয়ালের দাম। আমাদের এখানে দেখা যায় ম্যাটেরিয়াল কস্ট বেশি, আমরা বেশি দাম দিয়ে নাকি কিনি। কেন কিনি তাহলে? সেটার প্রশ্নের জবাবটা কি, সেটারও কোনো জবাব নেই। তো এই জিনিসগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে না সক্ষম হই, তাহলে কিন্তু আমাদের যে প্রকল্পগুলো হবে সেই প্রকল্পগুলো কিন্তু ইকোনমিক্যালি ভায়াবল হবে না। এবং ইকোনমিক্যালি ভায়াবল না হলে এই প্রকল্প থেকে কিন্তু সরকার একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপে পড়ে যেতে পারে। প্রকল্পের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির পেছনে কারণ খুঁজে বের করতে এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে AIIBর প্রতিবেদনে। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। BIBN চুক্তির আওতায় সৈয়দপুর বিমানবন্দর ও বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে চায় নেপাল। রফিক সরকারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফুয়াদ হাসান। নেপালের সাথে পণ্য আমদানি রপ্তানিতে সবচেয়ে সহজ রুট হচ্ছে ভারতের ফুলবাড়ি হয়ে বাংলাদেশের বাংলাবান্ধায় স্থলবন্দর ব্যবহার। BBIN চুক্তির আওতায় নেপালি ব্যবসায়ীরা সৈয়দপুর বিমানবন্দরও ব্যবহার করতে আগ্রহী। বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ীরাও। बांग्लादेश में B2B मीटिंग करने के लिए अच्छा हो रहा था, मैं इसके लिए आ रही हूँ। वो ऑलरेडी बांग्लादेश में हैंडीक्राफ्ट और ग्रीन वेजिटेबल का बिजनेस का डिमांड बहुत है। নেপালে যে উৎপাদিত পণ্য, বিশেষ করে আদা এবং ওদের ফ্রুটস অত্যন্ত গুণগত মান অনেক উন্নত, সেটা চলে আসবে এবং বাংলাদেশে তারা অলরেডি মাল চলে যাচ্ছে, তারা আরও বেশি করে এখান থেকে যাবে এবং রংপুরকে তারা মনে করতেছে উত্তরবঙ্গের হাব। বাণিজ্যের এই সম্ভাবনা কাজে লাগাতে সম্প্রতি নেপালি প্রতিনিধি দল বৈঠক করে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে, যেখানে নেপালের সাথে বাণিজ্য করতে ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা বিড়ম্বনা দূর করার আহ্বান জানানো হয়। কিন্তু আমাদের ট্রেড করতে গিয়ে কিছু প্রবলেম বর্ডারে ফেস করতে হয়, যেটা দুই দেশের কাস্টমস এবং আদার এজেন্সির কিছু প্রবলেম আছে, কিছু ব্যারিয়ার আছে, কিছু সমস্যা আছে। এগুলো আমরা দুই দেশের মধ্যে আমাদের আলোচনার মাধ্যমে আমরা ব্যবসায়ীরা চেম্বার অব কমার্স বসে যদি আলোচনা করি, আমাদের এই ব্যারিয়ারগুলো খুলে যাবে। বৈঠকে এসব সমস্যা দ্রুত দূর করার আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের ভারতীয় হাই কমিশনার ধান বাহাদুর অলি। When they will sit together, they will come with the issues. These are the issues they need to be addressed to strengthen the business. কোবাচির এই বিরাজনগর, যেটা বাণিজ্যিক নগরী বলা হয় নেপালে, তার সঙ্গে
সৈয়দপুরের এয়ারপোর্ট চালু হবে খুব অচিরেই, এবং যদি এটা হয় তাহলে ব্যবসা বাণিজ্য অনেক প্রসার ঘটবে রংপুর অঞ্চলের জন্য। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল যৌথভাবে BBIN চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু ভুটান চুক্তিটি অনুসমর্থন না করায় এর বাস্তবায়ন বিলম্ব হচ্ছে বলে জানানো হয় বৈঠকে। রফিক সরকার, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSX 40 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5884-তে। বেচাকেনা হয়েছে 1000 কোটি টাকার বেশি। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 213টির, আর অপরিবর্তিত রয়েছে 29টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে মর্নিং সেশনের শুরু থেকে মার্কেটে একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড লক্ষ্য করা যায়, যা থ্রুআউট দ্য সেশন কন্টিনিউ করে। মনিটরি পলিসি ডিসক্লোজারকে সামনে রেখে ইনভেস্টরদের মধ্যে কিছুটা স্ট্যাগন্যান্ট কন্ডিশন বিরাজ করছিল, যার একটি ইম্প্যাক্ট ব্রড ইন্ডেক্সে দেখতে পাই। দো দ্য মার্কেট টার্নওভার ইনক্রিজড 8% ফ্রম দ্য লাস্ট সেশন, ইন্ডেক্স হ্যাজ ফলেন বাই 40 পয়েন্টস ডিউ টু সেলিং প্রেশার ফ্রম ইনভেস্টর্স। বেশ কয়েকদিন ধরে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে মার্কেট ডমিনেটর হিসেবে দেখতে পাচ্ছি। আজকেও সেক্টরটি 18% কন্ট্রিবিউট করে। ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু সংখ্যক কোম্পানির দর বৃদ্ধি পেলেও লার্জ ক্যাপ কোম্পানিগুলোর প্রাইস কারেকশনের ফলে মার্কেট এন্ডেড উইথ রেড সাইন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।